একজন কয় না স্যার কোনটা বুঝলাম কার কার প্রবলেম হয়েছে একজনের আর কারো হয় নাই ঠিক আছে তাহলে প্রবলেম নাই ভিডিওতে এখান থেকে আগে বেসটা বানাবেন হ্যাঁ বেজে আসবেন কালার অফ করে দিব কোনটা এটা এটা উপরে সাদা সাদা হয়ে যায় মানে এরকম হয়ে যায় যে ফিল কালার অফ করে দিবেন ফিল কালারটা অফ করে দিবেন না এটা হচ্ছে পেজে সাদা জি এটা কাটা লাঠিটা ভাঙে কিভাবে কে বলতে পারবে অল্টার ধরে কই ক্লিক অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক কে করছে এই প্রশ্ন লাঠি ভাঙে কেমনে অ্যাজ এক্সপেক্টেড দেখছেন হোমওয়ার্ক না করার ফজিলত এই সাইলেন্ট ওকে আইড্রপার টুল কালার দিব আপাতত এটাকে স্ট্রোক কালারে নিয়ে যাই দেন আর কি করা যায় আগে আমরা যেহেতু এটা ভিতর থেকে আছে বাইরে থেকে নিয়ে আসি একটু মিস্টেক হয়ে গেছে ওই পার্টটা আগে নিতে হবে এই ব্লু কালার পার্টটা আগে নিতে হবে নিলাম আচ্ছা শেপ বিল্ডার টুল এটা মাইনাস শেপ বিল্ডার টুল এটা মাইনাস কালার আইড্রপার টুল কালার নিচের দিক দিয়ে কাটা হয় নাই এটাকেও স্ট্রোক কালারে নিয়ে যাই এবার রেড কালারটা নিব সিলেক্ট করি শেপ বিল্ডার টুল বাইরের অংশ বাদ সিলেক্ট করব আইড্রপার টুল কালার আর কোথাও বাকি আছে এই পার্ট বাকি আছে আই থিঙ্ক এই পার্ট কি বাকি আছে না এটা তো বাকি থাকার কথা না এদিক দিয়ে
এদিক দিয়ে একটু বাকি আছে। মোটামুটি সব কিছু নিয়ে ফেলছি, সবগুলোকে সিলেক্ট করি, বাইরে বের করে নিয়ে আসি, ফিল কালার দিয়ে দেব। কি হয়েছে? এই কালারটা একটু লাইট হবে। এখন ঠিক আছে। কালার বসাইতে পারি না। আচ্ছা, আমার এগুলাতে হচ্ছে দেখেন সবগুলাতে স্ট্রোক কালার ছিল, হ্যাঁ, তো এগুলোকে সিলেক্ট করে ফিল কালারে বসাই দিছি, জাস্ট ক্লিক করে। যদি শর্টকাট দিয়ে না হয় তাহলে ম্যানুয়ালি করবেন, শর্টকাট দিয়ে না হলে ম্যানুয়ালি করবেন, ঠিক আছে, এটা করবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে এই পাশ কাটবো কেমনে? এই পাশ কাটার জন্য এখানে একটা কি আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেলের মতো না, রাউন্ড করে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল, এটা থাকবে, এটা কেটে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন? আর এই দিক দিয়ে জাস্ট লাস্টের দিক দিয়ে পুরোটা জোড়া লাগিয়ে দিবেন। ওকে, আর যদি কারো প্রবলেম না থাকে তাহলে আজকের টপিক আমরা শুরু করতে পারি, করব। কি টপিক আছে দেখি। গত ক্লাসে আমরা হচ্ছে এগুলা দেখছিলাম, আচ্ছা বুঝতে পারছি। চলেন আজকে আমরা একটু এই সেগমেন্ট নিয়ে কথা বলি, এটার নাম হচ্ছে লাইন টুল। আমরা দেখতেছি লাইন টুলের নিচে ছোট্ট একটা ত্রিভুজ দেওয়া, তার মানে এটার ভিতরে আরও কিছু আছে। এবং এই লাইন টুলগুলোকে যখন আমি ওপেন করতেছি, মনে রাখবেন এখানে কয়টা টুল আছে? 5টা। এই 5টার সবগুলাই স্ট্রোক কালার নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করবে? স্ট্রোক কালার নিয়ে কাজ করবে। আমি বেসিক্যালি লাইন নিলাম, আমার এখানে যদিও দেওয়া আছে ফিল কালার, আমি যদি একটা লাইন আঁকি আমার অটোমেটিক্যালি ফিল কালারটা চলে গিয়েছে। এবার আমি ওই কালারকে সিলেক্ট করে বা ওই লাইনটাকে সিলেক্ট করে স্ট্রোক কালারকে সিলেক্ট করে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারবো। এবার স্ট্রোকটাকে মোটা চিকন করব কিভাবে? স্ট্রোক মোটা চিকন করার জন্য দুইটা ওয়ে আছে। এক হচ্ছে আমাদের স্ট্রোক প্যানেলটা লাগবে। এই স্ট্রোক প্যানেল যদি কারো না থাকে তাহলে কোত্থেকে নিয়ে আসতে হবে? উইন্ডো থেকে স্ট্রোক প্যানেলটা আনবো। স্ট্রোক প্যানেল আনার পরে আমার স্ট্রোক প্যানেলে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, আপনাদের কারো কারো অনেকগুলো অপশন থাকবে না। তখন কি করবেন? কান্নাকাটি না করে এই স্ট্রোকের পাশে ছোট্ট একটা অ্যারো আছে, ওই অ্যারোতে ক্লিক করবেন। দেখেন, বলবেন স্যার আমার তো এরকম আয়, এরকম আইলে কি করবেন? স্ট্রোকের পাশে অ্যারোতে ক্লিক করবেন, পুরাটা চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার এই স্ট্রোক প্যানেলে এসে উইথ লেখা আছে, উইথ, এখান থেকে যদি আপ অ্যারো দেন তাহলে আমার স্ট্রোকটা কি হচ্ছে? মোটা হচ্ছে। আর যদি ডাউন অ্যারো দিই তাহলে চিকন হচ্ছে। এই প্যানেল থেকে যেরকম করা যায় সেম কাজটা দেখেন উপরে কন্ট্রোল বার আছে, কন্ট্রোল বারেও কি লেখা আছে? ওই স্ট্রোকে যদি ক্লিক করি তাহলে এখান থেকেও করা যাবে। এবং এইখান থেকে এই অপশন থেকে কাজ করা, এই অপশন থেকে কাজ করা, দুইটা একই। বুঝতে পারছি? ওকে, চাইলে যে কোনো জায়গা থেকে করতে পারেন। এখন লাইন যদি আমি একদম সোজা চাই, হ্যাঁ, আমি যদি এভাবে যদি লাইন, এটা কি সোজা হয়েছে? সোজা করার জন্য কি ধরতে হবে? শিফট ধরে আমরা সোজা লাইন নিতে পারবো। ভালো কথা। এখন আপনার ধরেন যে এভাবে যখন আপনি বাড়াবেন 14, 15, 16, 17 এক এক করে বাড়তেছে, বাট আপনি যদি এক এক করে না বাড়িয়ে আরও বেশি বাড়াতে চান, এখানে নিচে একটা ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, দেখেন এখানে কতটুকু বাড়াতে যাচ্ছেন পেয়ে যাবেন। ধরেন এখানে আমি দিলাম 60 হইল, কিন্তু এখানে দেওয়া আছে 40-40-র পরে কত দেওয়া? 60, কিন্তু তাসিনের লাগবে 53। তাহলে তাসিন কি করবে? এখানে এসে লিখে দিবে 53। বুঝতে পারছি? ওকে,
এবার আসি, এটা গেল হচ্ছে আপাতত লাইন টুল, লাইন টুলটা সাইডে রাখি। দ্বিতীয়টা হচ্ছে আর্ক টুল বা আর্চ টুলও বলা হয়। চলে আসেন, আর্চ টুল নিয়ে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা অটোমেটিক্যালি কি আসবে, কার্ভ একটা লাইন আসবে। এবার এই কার্ভ লাইন আসার পরে কার্ভটা কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে, নিচের দিকে। যদি আমরা চাই কার্ভটা উপরের দিকে আসুক তাহলে কার্ভকে সিলেক্ট করব, মানে ক্লিক ধরে রাখা অবস্থায় কিবোর্ডের ডাউন অ্যারো দিলে উপরের দিকে যাবে, আর আপ অ্যারো দিলে নিচের দিকে যাবে, মানে উল্টা। ডাউন অ্যারো দিলে যাবে উপরের দিকে, আপ অ্যারো দিলে যাবে নিচের দিকে। তো ধরেন আমি এখান থেকে আরেকটা যদি এভাবে আর্ক নেই, নিয়ে এবার ডাউন অ্যারোতে ক্লিক করি, আমার একটা শেপের মতো হয়েছে। এখন আমি চাচ্ছি এটা বেশি বাঁকা হয়ে গেছে, এটাকে আরেকটু কম বাঁকাইতে চাচ্ছি, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এইখানে সিলেক্ট করব, আমার হ্যান্ডেল বের হয়েছে। এবার ওই হ্যান্ডেলটাকে ধরে আমি মডিফাই করে দিলাম। বুঝতে পারছি? তারপরে আসি স্পাইরাল টুল। স্পাইরাল টুল নিয়ে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি আমাদের এরকম কিছু অপশন আসবে। আমি এখান থেকে স্ট্রোকটাকে কমিয়ে ফেলি, 1 বেশি কম হয়ে গেছে, 5, 6 নিতে পারি। স্পাইরাল টুল নিলাম, স্পাইরালের মতো জিনিস আসলো। এই স্পাইরাল কাজ করে দুইটা জিনিস নিয়ে, একটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলে এটাকে সেগমেন্ট, আর একটাকে বলে হচ্ছে ডিকে। সেগমেন্ট কোনটা, দেখেন এখানে প্রত্যেকটা ইয়াতেই এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, ওইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, ওইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, ওইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক না? এই একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের যে মাঝখানের অংশটা ওইটাকে আমরা বলতেছি সেগমেন্ট, এক একটা সেগমেন্ট, ঠিক আছে? আর ডিকে কোনটা, এই লাইন, এটা একটা লাইন আর এটাও একটা লাইন, এই এক লাইন থেকে আরেক লাইনের যে দূরত্ব এটাকে আমরা বলতেছি ডিকে। এখন আমরা চাইলে এই দূরত্বটাকে বাড়াইতে কমাইতে পারি, আমরা চাইলে সেগমেন্টকেও বাড়াইতে কমাইতে পারি। কিভাবে? স্পাইরাল টুল নিলাম, স্পাইরাল টুল নিয়ে ক্লিক ধরে রাখা অবস্থায় যদি আপ অ্যারো দেই, আপ অ্যারো দিলে দেখেন তো কি হচ্ছে, আমার সেগমেন্ট বাড়তেছে। আর যদি ডাউন অ্যারো দিই তাহলে কি হচ্ছে, সেগমেন্ট কমতেছে। যদি আমি আমার ওই লাইনের মধ্যে দূরত্বকে বাড়াইতে কমাইতে চাই তাহলে এগেইন ক্লিক ধরে রাখা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি আমি মাউসটাকে ডান দিকে নেই বাড়বে, চলে আসে সালাম, বাম দিকে নিলে বেড়ে যাবে। এবার আমি যদি আপ অ্যারো দিই, এবার আমার খুব সুন্দর কিছু জিনিস তৈরি হয়ে গেল। বুঝতে পারছি? এটা হচ্ছে স্পাইরাল। রেক্টেঙ্গুলার গ্রিড টুল, সাধারণত আমরা এটা দিয়ে টেবিল বানানোর কাজ করে থাকি। যদি ক্লিক করে ড্র্যাগ করি আমার ইজিলি অনেকগুলো টেবিল চলে আসছে। এবার এই টেবিলটাকে আমরা আনগ্রুপ করতে পারবো। মাউসের রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন। আনগ্রুপ করলে দেখবেন এগুলা কিছুই না, শুধু অনেকগুলা লাইন, অনেকগুলা লাইন, এবং এটা একটা বক্স। বুঝতে পারছি? তাহলে এই ব্যাপারটা আমরা লাইন দিয়েও বানাইতে পারতাম কিনা, এই যে এরকম ঘর লাইন দিয়েও বানানো যাইতো, কিন্তু অ্যাকুরেটলি পারফেক্টলি হইতো না এবং বানাতেও অনেক সময় লাগতো। বাট আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে ইজিলি বানাইতে পারতেছি। এখন এই যখন আমরা রেক্টেঙ্গুলার গ্রিড দিয়ে একটা টেবিলের মতো জিনিস নিলাম, আমাদের কাছে দেখেন কিছু কলাম আছে, কিছু টেবিল আছে। কলাম কয়টা, 1 2 3 4 5 6টা কলাম। রো কয়টা, 1 2 3 4 5 6, তাহলে 6x6 একটা টেবিল আমাদের কাছে আসছে। যদি আমরা চাই যে 4x3 একটা টেবিল লাগবে, যে কলাম থাকবে 4টা, রো থাকবে 3টা, তখন আমরা যেটা করব, ক্লিক করে ড্র্যাগ করব, ক্লিক ধরে রাখা অবস্থায় কলাম যদি বাড়াইতে চাই তাহলে ক্লিক ধরে রাখা অবস্থায় রাইট অ্যারো, তাহলে কলাম বাড়তেছে। আর যদি কলাম কমাইতে চাই তাহলে ক্লিক ধরে রাখা অবস্থায় কিবোর্ডের লেফট অ্যারো। তাহলে আমার কলাম লাগবে কয়টা বলছিলাম, 4টা, তাহলে 1 2 3 4, 4টা আছে। আর হচ্ছে রো বা সারি, সারি যদি বাড়াইতে কমাইতে চাই তাহলে বাড়ানোর জন্য আপ অ্যারো, কমানোর জন্য ডাউন অ্যারো। তাহলে আমার কয়টা হলো, 1 2 3 4, 4x3 বলছিলাম, তাহলে 4x3 হলো। এবার আমি যদি মাউসের ক্লিকটা ছেড়ে দিই তাহলে দেখেন আমার 4x3 একটা সমান ভাগে বিভক্ত একটা টেবিল চলে আসছে। বুঝতে পারছি? এবার আসি, আমরা এখান থেকে আরেকটা আছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম, তাহলে এটা অনেকটা কি বলে এটারে, ওই যে আমাদের এখানে কিছু জানালা থাকে না, স্পাইরাল হচ্ছে ম্যান হোলের ঢাকনা দেখছেন না, ওয়ান কাইন্ড অফ ওই রকম হয়ে গেছে। মানে এই জিনিস তৈরি হয় দুইটা অবজেক্ট দিয়ে, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে কিছু লাইন দিয়ে। মানে আমি যদি সার্কেলকে বাড়াইতে চাই বা কমাইতে চাই
অথবা লাইনকে বাড়াইতে চাই বা কমাইতে চাই, তাহলে শর্ত একটাই। শর্তটা কি? ক্লিক ধরে রাখতে হবে। ক্লিক ছেড়ে দিলে কিন্তু হবে না। সো আমি যদি ক্লিক ধরে রাখলাম, কিবোর্ডের আপ এরো দিচ্ছি, কি বাড়তেছে? সেগমেন্ট না সার্কেল? সার্কেল বাড়তেছে আপ এরো দিলে। ক্লিক ধরে রাখা অবস্থায় ডাউন এরো দিলে কি হচ্ছে? সার্কেল কমতেছে। আচ্ছা, ক্লিক ধরে রাখা অবস্থায় যদি রাইট এরো দেই, রাইট এরো, তাহলে? আর লেফট এরো দিলে? স্যার এটা কি সম্ভব আমরা শুধুমাত্র সার্কেল রাখবো, কোনো ধরনের লাইন রাখবো না? এটা সম্ভব। তাহলে লেফট এরো দিতে 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 দেখেন লাইন চলে গেছে। বুঝতে পারছি? তাহলে আমি এটাকে নিয়ে আসি, আবার নিয়ে এসে এবার ক্লিক ছেড়ে দিব। যখন এখানে আমরা যদি চাই যে আমরা এগুলাকে আলাদা করব, সরাসরি আলাদা করতে পারবো না, এগুলাকে কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। এবং আনগ্রুপ একবার করলে হবে না, দুইবার করতে হবে। কেন দুইবার? কারণ এখানে দুই ধরনের অবজেক্ট আছে, এখানে সার্কেলও আছে, এখানে লাইনও আছে। সেজন্য আমি আবারও আনগ্রুপ করব। এবার আপনি এটাকে আলাদা করতে পারবেন। বুঝতে পারছি? আসলো, বের হইলো, বের হইলো, পারা যাবে। ওকে, এই ছিল মোটামুটি এতটুকু পর্যন্ত কথাবার্তা। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে? কোনো জিনিস মাথার উপর দিয়ে গেছে? যায় নাই? যদি না যায়, এবার আমরা আরেকটু ডিটেলসে যাই। গত ক্লাসে আমরা দুই ধরনের জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে ওপেন পাথ আর একটা হচ্ছে ক্লোজ পাথ। মনে আছে? তাহলে আমরা যদি আপনাদেরকে একটু ধরার চেষ্টা করি, বলেন তো এটা কোন ধরনের পাথ? ক্লোজ পাথ। এইটা ওপেন পাথ। ঠিক আছে, এবার এটার দিকে যদি আমরা একটু তাকাই, এবার স্ট্রোক প্যানেলে আসি। ওয়ালাইকুম সালাম স্যার। ওকে, এবার আসি এখানে এই শেপের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা প্রথমে উইথ দেখলাম যে উইথ যদি বাড়াই তাহলে শেপটা মানে স্ট্রোকটা মোটা হবে বা স্ট্রোকটা চিকন হবে। ক্যাপ, ক্যাপ এখানে তিন ধরনের ক্যাপ হয়। কারণ ক্যাপ মানে, ক্যাপ মানুষ কই পরে? মাথায় পড়ে নাকি পেটে পড়ে? মাথায় পড়ে। তাহলে এই দুইটা দেখেন, এখানে যদি আমি ক্যাপ অ্যাপ্লাই করি, এখানে কি ক্যাপ অ্যাপ্লাই হচ্ছে? এখানে ক্যাপ অ্যাপ্লাই হবে না, কারণ এটা ক্লোজ পাথ। কিন্তু এইটাতে ক্যাপ অ্যাপ্লাই হবে। যদি আমি এটাতে অ্যাপ্লাই করি, দেখেন ক্যাপ অ্যাপ্লাই হচ্ছে এটাতে, কারণ এটা ওপেন পাথ। তার মানে যেটাতে মাথা থাকবে মাথাতে ক্যাপ অ্যাপ্লাই হবে। এখন স্যার লাইনের কেমনে মাথা হয়? তাহলে বলেন তো, আমরা আমাদের কনভারসেশন অনেক সময় ব্যবহার করি যে সুতার মাথাটা দাও, দড়ির মাথাটা দাও। তাহলে এখন আমারে বুঝান দড়ির মাথা কেমনে হয়, সুতার মাথা কেমনে হয়? যেভাবে হয় লাইনের মাথাও ওইভাবেই হয়। এবার আসি, এখানে মাথা আছে, এখানে মাথা নেই। এখানে কি কোনো কর্নার আছে? কর্নার নাই, কারণ এটা ওপেন পাথ। কিন্তু এখানে কোনো কর্নার আছে? আছে। তাহলে এই কর্নারের যে অপশনগুলো, এটা কোথায় কাজ করবে? ক্লোজ পাথে কাজ করবে। এবার আমি একটু দেখাই। প্রথমে ক্যাপে আসি, ক্যাপটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে নর্মাল একটা লাইন নেই, নর্মাল লাইন নিয়ে দেখাই। দেখেন এখন দেওয়া আছে হচ্ছে বাট ক্যাপ। ক্যাপ তিন ধরনের হয়, একটা হচ্ছে বাট ক্যাপ, রাউন্ড ক্যাপ, প্রজেক্টিং ক্যাপ। বাট ক্যাপ দিলে কি হবে দেখেন একটু ভালো করে, আমার অ্যাঙ্কর পয়েন্ট যেখানে শেষ, আমার কালারটাও ওইখানে শেষ। রাউন্ড বলতে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে শেষ, কালারটা একটু ঘুরে এসে শেষ হবে। 3 নম্বরে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে শেষ, কালারটা একটু দূরে যেয়ে তারপরে। এখন এই যে সে একটু দূরে যেয়ে শেষ হচ্ছে, এই দূরত্বটা ডিপেন্ড করবে আমার স্ট্রোক কতটুকু মোটা বা কতটুকু চিকন তার উপরে। যদি আমার স্ট্রোকটা বেশি মোটা হয় তাহলে এটার দূরত্ব বাড়বে, আর যদি আমার স্ট্রোকটা চিকন হয় তাহলে এটার দূরত্ব কমে যাবে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের ক্লোজ পাথে। এখানে যেহেতু কর্নার আছে, কর্নারও 3 ধরনের, একটা হচ্ছে মিটার জয়েন্ট, রাউন্ড জয়েন্ট, বেভেল জয়েন্ট। এখন দেওয়া হচ্ছে মিটার জয়েন্ট। মিটার জয়েন্ট বলতে বোঝায় যে আমার অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আসবে বা আমার পাথটা যেখানে থাকবে, আমার কালারগুলা কর্নার হয়ে আসবে। রাউন্ড জয়েন্ট বলতে বোঝায় আমি যদি অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে যদি বলে দিই রাউন্ড, তাহলে এই কর্নারটা কেমন হয়ে গেল? রাউন্ড হয়ে যাবে। আর যদি আমি বলে দিই বেভেল জয়েন্ট, তাহলে এটা কি হবে? মনে হবে যে কেটে গিয়েছে, এই টাইপের ফিল হবে। এবং ব্যাপারটা এরকম না যে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে, পুরো শেপের ক্ষেত্রেই দেখেন সেম জিনিস অ্যাপ্লাই হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি এটা? এরপরে আসি অ্যালাইন স্ট্রোক। এটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যালাইন স্ট্রোকে
আমরা তো অ্যালাইনমেন্ট শিখছিলাম তাই না? অ্যালাইনমেন্ট, তাহলে অ্যালাইনমেন্টের সাথে একটু মিল আছে, অ্যালাইন স্ট্রোক। ব্যাপারটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমার পাথ, এই পাথের দুই পাশে আমার কি আছে, স্ট্রোক আছে বা দুই পাশে কালার আছে। এখন আমি যদি বলি 2 নাম্বারটা, কেন দুই পাশে পাথ আছে, কারণ অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, মানে আমার স্ট্রোকের সেন্টারে কে থাকবে, পাথ থাকবে। যদি এখানে কি বলা আছে, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, স্ট্রোকটা ইনসাইডে থাকবে। এখানে স্ট্রোক বলতে কালারকে বোঝানো হচ্ছে। স্ট্রোক যদি ইনসাইডে থাকে তাহলে পাথটা কোথায় থাকবে, স্ট্রোক যদি ইনসাইডে থাকে, ইনসাইড মানে কি, ভিতরে, তাহলে স্ট্রোক যদি ইনসাইডে থাকে পাথ কোথায় থাকবে, বাইরে থাকবে, আউটসাইডে থাকবে। তাহলে আমি পাথকে সিলেক্ট করব, বললাম অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, তাহলে কালারটা ভিতরে চলে আসলো এবং বাইরের দিকে কে আছে, পাথ আছে। কেমনে বাইরের দিকে পাথ আছে দেখেন, এটা একটা শেপ, এটার বাইরের দিক কোনটা, এটা না, তাহলে বাইরের দিকে কে আছে, পাথ আছে। তাহলে এটার উল্টাটাই হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, স্ট্রোক আউটসাইডে যাবে মানে কালারটা বাইরে যাবে। কালার যদি বাইরে যায় ভিতরে কে থাকবে, পাথ থাকবে। অ্যাপ্লাই করলাম, তাহলে দেখেন আমার এখানে কালারটা বাইরে এবং ভিতরে পাথ আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? কোনো একটা শেপ এটা কি ওপেন পাথ নাকি ক্লোজ পাথ, এটা বুঝবো কিভাবে, এটা বোঝার নিনজা টেকনিক হচ্ছে ওই শেপের উপরে আমরা স্ট্রোক কালার অ্যাপ্লাই করবো। ফার্স্টে স্ট্রোক কালার অ্যাপ্লাই করে আমরা দেখব অ্যালাইন স্ট্রোকের এই দুইটা অপশন ক্লিক করা যাচ্ছে কিনা। যদি এই দুইটা অপশনে ক্লিক করা যায় তাহলে বুঝতে হবে ওই শেপটা একটা ক্লোজ পাথ। আর যদি কোনো শেপের উপরে স্ট্রোক কালার অ্যাপ্লাই করার পরে ওই দুইটাতে ক্লিক করা না যায় তাহলে বুঝতে হবে ওইটা ওপেন পাথ। তার মানে এখন তো আমরা ইজিলি দেখে বুঝতে পারতেছি, কিন্তু কিছু সময় থাকবে যখন আমরা দেখে বুঝতে পারবো না যে এটা আসলে ওপেন পাথ না ক্লোজ পাথ। যেমন যদি এখানে আসি, এগুলো কমায় ফেলি, এভাবে আমি রাখলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ওই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে টান দিয়ে এইভাবে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন দেখেন তো বাইরে থেকে এটা দেখে বোঝার ওয়ে আছে যে এটা ওপেন পাথ না ক্লোজ পাথ, বোঝার ওয়ে নেই। বোঝার একটাই ওয়ে, সেটা হচ্ছে এটাতে স্ট্রোক কালার অ্যাপ্লাই করব, স্ট্রোক কালার অ্যাপ্লাই করলে স্ট্রোক অপশনে আসবো, তারপরে দেখব আমার এই দুটো অপশন ক্লিক করা যাচ্ছে কিনা। যদি ক্লিক করা যায় তাহলে, আর যদি না যায় তাহলে ওপেন পাথ। চলেন লাইন নিলাম, লাইন নিয়ে এখানে দুইটা অপশন আছে, অ্যারোহেড, অ্যারোহেডে এসে আমি যদি ক্লিক করি অ্যারো চলে আসছে, যদি এখান থেকে আরেকটা অপশন নেই চলে আসলো। হয়তো ব্যাপারটা দেখে মনে হচ্ছে যে আমি বাম পাশেরটা দিলে বামে আসবে, ডান পাশেরটা দিলে ডানে আসবে, হিসাব সিম্পল। হিসাব এতটাও সিম্পল না, তো একটু বোঝার চেষ্টা করি। আমি দুইটা লাইন নিব, একটা লাইন নিলাম বাম থেকে ডানে, আরেকটা লাইন নিলাম ডান থেকে বামে। এই যে দুইটা লাইন নিছি, দুই ডিরেকশন থেকে, এটা তো সবাই বুঝছি। এবার এটা কোত্থেকে নিয়েছিলাম, লেফট টু রাইট, তাই না, বাম থেকে ডানে। এখানে এসে অ্যারোহেডে আসলাম, দিলাম, অ্যাপ্লাই হইলো। এখান থেকে এসে এটা দিলাম, অ্যাপ্লাই হইলো। এটাতেও আসলাম, ক্লিক করলাম, দিলাম, বাম পাশে অ্যাপ্লাই হয়েছে, ডান পাশে অ্যাপ্লাই হয়েছে, রাইট। আবার যদি এখানে এসে আমি এটাকে অ্যাপ্লাই করি, দেখেন তো এটা ডান পাশ, কিন্তু এটা ডান পাশে অ্যাপ্লাই হইলো। তাহলে ব্যাপারটা কি ডান বাম হিসাবে কাজ করে, কিভাবে কাজ করে, যে দিক থেকে লাইন শুরু করব ওই দিক থেকে কাজ করে। বুঝতে পারছি? তাহলে এটা কি শুধু ডান বামেই হইতে পারে, উপর নিচ হইতে পারে না, হইতে পারে। সুতরাং লাইনটা যদি উপর দিক থেকে শুরু হয় তাহলে উপর থেকে আসবে, নিচ থেকে শুরু হইলে নিচ থেকে আসবে। আমি এগুলো রাখতেছি না, নান করে দেই, এখানেও নান করে দিব। লাইনে এসে আরও কিছু অপশন আমরা পাই, সেটা হচ্ছে ড্যাশ লাইন। ড্যাশ লাইনে আমি যদি আসি তাহলে দেখেন আমার লাইনগুলো কী হয়ে যাবে, ড্যাশ হয়ে যাবে। এবার এই ড্যাশের ক্ষেত্রে কিছু কথাবার্তা আছে। এখানে ড্যাশ আমি যদি কমাই তাহলে ড্যাশ কমবে, আর যদি ড্যাশ বাড়াই তাহলে আমার ড্যাশগুলো বেড়ে যাবে। এখানে আছে গ্যাপ, মানে এগুলাকে ছোট ছোট ড্যাশ বলা হয়, আর এগুলোকে কি বলা হয়, গ্যাপ বলা হয়। ধরেন আমি এখানে গ্যাপের এখানে রাখলাম 12, তাহলে কি হলো আমার 21 পিটি, পিটি মানে হচ্ছে পয়েন্ট, 21 পয়েন্টের একটা ড্যাশ পড়তেছে আর 12 পয়েন্টের একটা গ্যাপ পড়তেছে। হয়তো এখন দেখে মনে হতে পারে স্যার আমি এখানে যা লিখবো তাহলে তো তাই বসবে, ঠিক না? বাট ব্যাপারটা আসলে এরকম না। ধরেন আমি যদি এখানে কোনো গ্যাপ না রাখি বা গ্যাপ জিনিসটাকে আমি ডিলেটই করে দিলাম, আমার কি এখানে কোনো গ্যাপ আছে, মান আছে কিছু, বাট তারপরেও সে এখানে গ্যাপ রাখতেছে কিনা, রাখতেছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে আমি এখানে যা লিখবো এখানে তাই বসবে, এরকম না। ব্যাপারটা কিভাবে কাজ করে, ব্যাপারটা রিপিট হয়। কীরকম রিপিট হয়,
আমার এখানে দেওয়া আছে 21, তাহলে সে 21 এর একটা ড্যাশ বসাবে, আবার 21 এর একটা গ্যাপ বসাবে, 21 এর ড্যাশ 21 এর গ্যাপ, 21 এর ড্যাশ 21 এর গ্যাপ। কিন্তু ধরেন আমি এখান থেকে নিলাম 5, তাহলে সে কি করতেছে 5 পয়েন্টের একটা ড্যাশ 5 পয়েন্টের একটা গ্যাপ। আচ্ছা, গ্যাপের এখানে এসে আমি বলে দিলাম 4, তাহলে কি হচ্ছে 5 পয়েন্টের একটা ড্যাশ বসাচ্ছে, 4 পয়েন্টের একটা গ্যাপ বসাচ্ছে, আবার 5 পয়েন্টের ড্যাশ 4 পয়েন্টের। যদি আমি আবার ড্যাশের এখানে এসে বলে দিই 3, তাহলে এবার একটু দেখেন 5 পয়েন্টের ড্যাশ 4 পয়েন্টের গ্যাপ 3 পয়েন্টের ড্যাশ, আবার এইখান থেকে এই গ্যাপটা কত হবে 5। কেন 5? কারণ দেখেন এইটার যে দূরত্ব আর এটার দূরত্ব সেম না, কিন্তু এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স কি সেম না। যদি গ্যাপ 4ই বসতো তাহলে এইটার দূরত্ব আর এটার দূরত্ব সমান হইতো কিনা, সমান হতো। তাহলে ব্যাপারটা কিভাবে রিপিট হচ্ছে 5 4 3 5 4 3 5 4 3 এইভাবে রিপিট হচ্ছে, বুঝতে পারছি? ওকে, এটা 0 করে দেই, এটাও 0 করে দেই, ডিলিট। না, এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকি, এবার এই যে আমরা এতক্ষণ ড্যাশ, লাইন, স্ট্রোক, হাবি জাবি জিনিসপাতি শিখলাম, এই জিনিসটা একটু প্র্যাকটিস করা দরকার কিনা? তাহলে প্র্যাকটিস করার জন্য চলেন কিছু জিনিস দেখাই। ধরেন আমি একটা লাইন নিলাম, লাইনের স্ট্রোক আমরা একদম মোটা করে দিতে পারি, পারলাম, আরও চাইলে আরও বাড়াইতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে। তাহলে আমি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট করলাম। বোঝা যাচ্ছে কিছু? বাট আমরা জানি যে এটা পেস্ট হয়েছে, তাই না? সো আমাদের কাজের সুবিধার জন্য আমরা কি করব, কালারটাকে চেঞ্জ করে ফেলি। কালার চেঞ্জ করার পরে যেটা হইলো, আমাদের পিছনে যে একটা কালো কালার শেপ ছিল সেটা আর দেখা যাচ্ছে না। তাহলে আমরা যেটা করতে পারি, সাদা কালার যে স্ট্রোকটা আছে সেটার স্ট্রোকের পুরুত্বটা কমায় দিতে পারি। তাহলে কালো কালারটাও দেখা যাচ্ছে, সাদা কালারটাও দেখা যাচ্ছে। এই সাদা কালার স্ট্রোকে আমরা যদি একটা ড্যাশ লাইন অ্যাপ্লাই করে ফেলি, তাহলে দেখেন তো আমার একটা কি বলে ডোরা কাটা টাইপের জিনিস হয়ে গেল। আচ্ছা, চলেন এই সেম শেপটাকে আবারও আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, তাহলে আবারও পেস্ট ইন ফ্রন্ট হইলো। এগেইন বোঝা যাচ্ছে না, তাহলে এগেইন আমরা কালারটাকে চেঞ্জ করে ফেললাম, স্ট্রোকটাকে চিকন করে ফেললাম, অ্যান্ড দেন আমরা ড্যাশ লাইনটাকে যদি উঠায় দেই, তাহলে এটা কিসের মতো লাগতেছে, সিডির মতো লাগতেছে। চলেন এটাকে আরেকটু কাজ করি, আবারও দিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট করলাম, কালারটাকে বলে দিব সাদা কালার, স্ট্রোকটাকে আমরা আরেকটু চিকন করে দিই, চিকন করে বা ড্যাশ লাইনে আসবো। ধরেন এখানকার যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো আমি বাড়ায় দিব, ধরেন আমি দিলাম 80, এন্টার। কিসের মতো লাগতেছে, ফিল্মের রিলের মতো। কি কি দিয়ে বানাইলাম, কোনো শেপ লাগছে, কোনো রেক্টেঙ্গেল, কোনো কালার, শুধুমাত্র স্ট্রোক দিয়ে, লাইন দিয়ে, আর হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। বুঝতে পারছি? তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ফিল্মের রিল বানাবেন 2টা। এটা ফিল্মের রিল না, ফিল্মের রিল বানাবেন 2টা, ঠিক আছে? আমি জানি আপনারা যেটা করবেন, একটা বানাইছেন আর একটা অল্টার ধরে কপি করে দিবেন, তাই না? যেটা করবেন একটা বানাবেন সোজা লাইন দিয়ে আর একটা বানাবেন বাঁকা লাইন দিয়ে, ঠিক আছে? এই 2টা ফিল্মের রিল, প্রথম হোমওয়ার্ক আজকের। আরো হোমওয়ার্ক আছে, জি, থার্ডও আছে, ফোর্থও আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলে। এটা কেন দেখেন নাই? ঘুম লেগে গেছে? ক্লাস ভিডিও আছে, ক্লাস ভিডিও দেখে নেবেন। যদি বলতেন স্যার বুঝি নাই, তাহলে একটা জিনিস ছিল, ঘুম লাগছে, তাহলে আর এটা দেখানো যাবে না, ঠিক আছে? ক্লাসে অমনোযোগী ছিলেন কেন? আচ্ছা, এবার আসি আজকের আপনাদের, আমরা কিছু জিনিস দেখি। ধরেন আমরা এখান থেকে যদি আসি, আমরা লোগো দেখছিলাম না একদম প্রথম ক্লাসে, কিছু শেপকে কনভার্ট করে, কিছু শেপকে কেটে, কিছু শেপকে জোড়া লাগে অন্য একটা লোগো টাইপের বানায়। এই লোগোর আরো কিছু ক্রাইটেরিয়া আছে, লোগোর কিছু সেক্টর আছে, এই লোগো বানানোর জন্য আরো কিছু ধাপ আছে। তার অন্যতম একটা ধাপ আমরা বলি হচ্ছে গ্রিড লোগো। এই গ্রিড লোগো জিনিসটা কি? গ্রিড লোগো হচ্ছে কোনো একটা লোগো বানানোর আগে আমাদেরকে
কিছু লাইন বানায় নিতে হয়, এই যেরকম কিছু গ্রিড লাইন বানানোর পরে কি করি আমরা, আমরা ওই লাইনের অনুযায়ী যতটুকু আমার লোগোটা বসবে ততটুকু অনুযায়ী আমরা ড্র করে দিই, বাকি লাইনগুলো ডিলিট করে দিলে আমার শেপটা একদম পারফেক্টলি চলে আসে, বসে। আচ্ছা, যদি আরেকটু দেখাই, যেমন এখানে আছে, সো আমার প্রথমে কিছু গ্রিড থাকলো, এখন এই গ্রিডও হইতে পারে, আবার সার্কেল দিয়ে আমরা গ্রিড বানাইতে পারি। সো সার্কেল আমরা কয়েকটা নিলাম, সার্কেল নেওয়ার পরে যে সার্কেলগুলো বসবে ওই অনুযায়ী আমরা শেপগুলোকে কি করব, জোড়া লাগিয়ে দিব। আরেকটু যদি দেখাই, যেমন হচ্ছে যে এই ধরনের কিছু লোগোতে আমরা একটু আসি, এখানে আসলাম, দেখেন এটা একটা লোগো, বাট এই প্রত্যেকটা লোগোর দেখেন প্রত্যেকটা কিছু লাইন আছে না, এবং এই লাইনের ভিতর দিয়ে শেপগুলোকে কি করা, ড্র করা, এই শেপগুলোকে জোড়া লাগানো, ঠিক কি না? সো এই যে কিছু লাইনগুলোকে আগে আঁকতে হয়, আগে লাইনটা এঁকে তারপরে হচ্ছে আমার লোগোটা বানাইতে হয়, এই ব্যাপারটাকে আমরা বলতেছি গ্রিড লোগো। মানে একটা লোগো বানানোর ক্ষেত্রে আগে আমরা লোগোটা বানাই না, আগে লোগোটার গ্রিড বানিয়ে নেই, ওই গ্রিড বানানোর পরে তারপরে হচ্ছে আমরা মূলত ওই গ্রিডের ভিতরে লোগোটা কিভাবে বসবে, কেমন হবে, ওই অনুযায়ী আমরা শেপটা বানিয়ে নিই। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার গ্রিড তো অনেক রকমই আছে, এখন আমি কেমনে বুঝবো যে এই লোগোটা এরকমই হবে? এটা তো উল্টাও হইতে পারতো, এই এসটা তো ডান দিকে না হয়ে এসটা তো বাম দিকেও হইতে পারতো, এটা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য আমাদের আরো কিছুদিন টাইম লাগবে, এবং কিছু থিঙ্কিং এর ক্লাস লাগবে, কিছু রিসার্চ লাগবে, ওইগুলো আমরা পরে দেখব। আজকে আমরা দেখব শুধুমাত্র টুলস ব্যবহার করে এই লোগোগুলো কিভাবে বানাইতে হয়, এবং এই লোগোর উপরে আপনাদের আরো কিছু ক্লাস থাকবে সামনে, ওইখানে আমরা টুলস ভিত্তিক কথাবার্তা বলবো না, এখানে আমরা জাস্ট বলবো যে একটা লোগোর জন্য কিভাবে চিন্তা করতে হয়। কোনো একটা ক্লায়েন্ট, কোনো একটা কোম্পানি যদি আমাদের কাছে লোগো বানাইতে চায়, তাহলে অ্যাকচুয়ালি তাকে কি কি প্রশ্ন করতে হয়, একটা লোগো বানানোর জন্য প্রথম ধাপ কি কি করতে হয়। কারণ ইলাস্ট্রেটরের কাজ ততদিন আমরা পারি, শেপ আমরা জোড়া লাগাইতে পারি, শেপ আমরা কাটতে পারি, সো তখন আমরা আবার টুলস নিয়ে কথা বলবো না যে লোগো কিভাবে বানাইতে হয়, তখন কনসেপ্ট নিয়ে কথাবার্তা হবে, তখন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। বুঝতে পারছি? আজকে আমরা শুধুমাত্র প্রসেসটা দেখব, আর ওই ক্লাসে আমরা প্রসেস দেখবো না, ওই ক্লাসে আমরা থিঙ্কিংটা দেখব। বুঝতে পারছি? এবার আসি আপনাদের হোমওয়ার্ক। ভাবতেছি আপনাদের হোমওয়ার্ক নামাজের পরেই দিই নাকি, দোয়া দরুদ পড়ে আসেন তারপরে দিই। আচ্ছা, তার আগে বলেন এখান থেকে এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে। জি, গোল একটা, কোন গোল বানাবো? এখানে গোল দুইটা আছে, 2 নাম্বারটা। আচ্ছা, বানায় দেখাইলাম। তারপরে জি জি জি, হোমওয়ার্ক বলতে বুঝি না। হ্যাঁ, ওইটা আবার দেখাবো। বাঁকা বাঁকা দিয়ে কেমনে করব? সোজা দিয়ে যেমনে করে বাঁকা দিয়ে এমনি করে। সোজার প্রসেস বলে দেওয়া আছে, বাঁকাটাও যদি আমি বলে দিই তাহলে আপনারা হোমওয়ার্ক করবেন কি? আপনাদের জন্য কিছু রাখা লাগবে না, বাঁকাটা আপনারা করেন, ঠিক আছে? না পারলে সেটা ক্লাসে আমি দেখিয়ে দিব, বাট প্রসেস না করে, চেষ্টা না করে অলস পোলাপান কাজ করবে না। চলেন নামাজ পড়ে আসি। আচ্ছা চলেন আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই আগে। এখনো কিছু বইছি আমি, চলে আসেন। চলে আসেন। ওকে, আপনাদের হোমওয়ার্কটা বুঝিয়ে দেই। দেখেন, একটু আগে আমরা লাইনের ব্যবহার দেখলাম, গ্রিড লোগো দেখলাম। সো আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে গ্রিড লোগো। গ্রিড লোগো টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা, টোটাল 20টা গ্রিড লোগো হচ্ছে। 20টা বাংলাদেশের ম্যাপ আছে একটা, আর এখান থেকে হচ্ছে আমাদের কি ছিল এই যে ফিল্মের রিল ছিল 2টা, ঠিক আছে? তাহলে কয়টা হলো? 20 আর এদিকে হচ্ছে 3টা, 23টা টোটাল,
ঠিক আছে, টোটাল 23টা। এবার আসেন গ্রিড লোগো। মানচিত্র কেমনে বানাবেন এগুলো নিয়ে প্যারা খায়েন না, আগে গ্রিড লোগো শেষ করি তারপরে দেখাবো, ঠিক আছে। হোমওয়ার্ক যখন দিছি, দায়িত্ব যখন নিছি, দায়িত্ব পালন করব, চুপ থাকবেন, ঠিক আছে, কথা কইবেন না বেশি। চলেন শুরু করি। দেখেন, গ্রিড লোগো বানানোর জন্য স্টেপ হলো 3টা। প্রথমত আমাদেরকে আগে গ্রিডটা বানাইতে হবে, তারপর ওই গ্রিডের ভিতর থেকে শেপটা বানাইতে হবে, শেপ বানায় সেটাকে বাইরে বের করে আনতে হবে। এবং আপনারা যে হোমওয়ার্কটা দিবেন, আপনারা হোমওয়ার্ক দেওয়ার সময় আপনাদের এই প্রসেস 2টা দিতে হবে না, শুধুমাত্র আপনারা এটা দিলেই হবে। বাট আপনারা করতে হবে হচ্ছে এটা দিয়ে, বানাইতে হবে এটা দিয়ে, কারণ এটা ছাড়া বা এই গ্রিড ছাড়া আপনারা এটা বানাইতে পারবেন না। হয়তো মনে করেন স্যার তাহলে পেন টুল দিয়ে বানাই ফেলি, পেন টুল দিয়ে বানাইলে অ্যাকুরেট হবে না, ওইভাবেই হোমওয়ার্কগুলো সেট করা হয়েছে, বুঝতে পারছেন। এবার আসি, চলে আসি বানাবো কেমনে। খুব সহজ প্রসেস, 3টা স্টেপের মাধ্যমে। প্রথম স্টেপ, আগে আমাদেরকে গ্রিডগুলা বানাইতে হবে। গ্রিডগুলা বানাবো কেমনে, তাহলে দেখেন আমাদের এখানে লাইন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাহলে আমরা লাইন নিলাম, লাইন নিয়ে 1 2 3 অল্টার ধরে ধরে কপি করতেছি, অথবা আপনি 4 5 6 7 8 9 এভাবে জাদু দিয়েও কপি করতে পারেন। হ্যাঁ, এটা বলছিলাম না, এটাকে বলি নাই। আচ্ছা, হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। চলেন এখানে একটু দেখে আসি। ধরেন আমার কাছে একটা শেপ আছে। গত ক্লাসে আমরা বলছিলাম অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট আমরা করছিলাম, তাই না। এই ট্রান্সফর্মের ভিতরের আরেকটা অংশ হচ্ছে মুভ। তার মানে আমি যদি শেপটাকে মুভ করি, আমি কি বলতে পারি না আমি শেপটাকে ট্রান্সফর্ম করলাম, কারণ ট্রান্সফর্মের ভিতরে কি আছে, মুভ আছে। তাহলে মুভ করা আর ট্রান্সফর্ম করা একই কথা কি না, একই কথা। এবার এই জিনিস যদি বুঝতে পারেন, এবার ধরেন আমি এটাকে অল্টার ধরে মুভ করলাম, মানে ট্রান্সফর্ম করলাম। একই কাজ আমি আবারও যদি করতে চাই, আমার 2টার দূরত্ব কি সমান, 2টার দূরত্ব সমান নাই, তো আমি চাচ্ছি 2টার দূরত্ব সমান হয়ে আসবে। তাহলে কিভাবে করব, আমরা এটাকে সিলেক্ট করব, অল্টার ধরে মুভ করলাম। মুভকে আমরা কি বলতে পারি, ট্রান্সফর্ম বলতে পারি। তাহলে অবজেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এগেইন, অবজেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এগেইন, আবার দিব অবজেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এগেইন, আবার দিব। যতবার দিতে থাকবো ততবার আসতে থাকবে। তাহলে এটার শর্টকাট কি, কন্ট্রোল ডি। তাইলে আমাদের কাছে যদি এরকম হইতো যে একটা শেপ অল্টার ধরে আমি এটাকে মুভ করলাম, তারপর যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, চলে আসবে। অনেকের এরকম আসবে, ওনাকে বলবেন যে স্যার আমার তো এটা এরকম আয়, এই যে সরি এরকম না, স্যার আমার তো এটা এরকম আয়, আমার কন্ট্রোল ডি দিলে নিচের দিকে যায়গি। নিচের দিকে যায়গি কেন, কারণ আপনি যখন কপি করছিলেন তখন একটু কি করে কপি করছেন, নিচের দিকে কপি করছেন। সো কপি করার সময় একদম স্ট্রেট ভাবে যদি কপি করেন, তাহলে কন্ট্রোল ডি দিলে ওইভাবেই পাশাপাশি ভাবে আসতে থাকবে। তাহলে এখানেও আমি যদি একটা লাইনকে বানাই অ্যান্ড দেন ওইটাকে অল্টার ধরে কপি করে কন্ট্রোল ডি দেই, কয়টা হলো 8 9, 9টা হয়েছে। এগুলো ধরে আরেকটু লম্বা হবে, আর একটু লম্বা করে দিলাম। দেখেন তো সেম লাইনটা এ পাশেও আছে না, এ পাশে। আমি একটা কাজ করি, এখানে তো অনেকগুলো আছে, এটাকে অন্য জায়গাতে নিয়ে আসি, ফাঁকা জায়গাতে নিয়ে আসি, সো দ্যাট আমার কাজ করতে ইজি হবে। আনলাম। এবার হরাইজন্টালি কয়টা লাইন আছে গোনেন তো, 9টা। তাহলে আমরা কি এই লাইনগুলোকে কপি করে ঘুরাই দিতে পারি না? তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট হইলো, শিফট ধরে ঘুরাই দিলাম, হইলো। এই লাইনগুলো দেখতে চোখে লাগতেছে কেন, কারণ এগুলোর স্ট্রোকটা মোটা। তাহলে এই সবগুলোকে ধরে আমি স্ট্রোকটাকে চিকন করে ফেলি। এখন ঠিক আছে। এখানে দেখেন সার্কেল আছে না, সার্কেল। তাহলে এই সার্কেলগুলোকে আমরা এই যে এখানে একটু আগে শিখলাম পোলার গ্রিড টুল, এইভাবে কি নিতে পারি না? পোলার গ্রিড টুল দিয়ে আমি নিলাম, একটু বড় করি, ভাবে রাখবো, শিফট ধরে আর একটু বড় করে দিব। আমার কি ওই ভিতরের লাইনগুলো লাগবে? তাহলে এটাকে আনগ্রুপ করব, আবার আনগ্রুপ করব, অথবা আবার আনগ্রুপ না করে ওইগুলোকে ধরে সরাসরি বাদ দিয়ে দিতে পারেন, চলে গেছে। কিন্তু এখানে একটু দেখেন, এই যে সার্কেলগুলো প্রত্যেকটা লাইনের সাথে লাগানো, ঠিক না? বাট আমাদেরটা কি লাগানো? তাহলে আমরা সার্কেলগুলোকে ধরি, সার্কেলগুলোকে ধরে একদম লাইনের সাথে লাগাই দিলাম। এখন লাগছে? এই সাইডে বাকি আছে, আর কই বাকি আছে? এই সাইডে বাকি আছে, আর কোথাও বাকি আছে? পারফেক্টলি বসছে। তাহলে আমাদের প্রথম ধাপ কমপ্লিট।
এবার এই সবগুলোকে ধরে আমরা নিয়ে আসবো দ্বিতীয় ধাপে। এবার দ্বিতীয় ধাপে আমাদেরকে এই শেপটা বানাইতে হবে, তার মানে এইটার ভিতরে কিছু শেপ জোড়া লাগাইতে হবে। এটা জোড়া লাগানোর জন্য সবগুলোকে সিলেক্ট করা লাগবে কিনা? সিলেক্ট করা লাগবে। অনেক সময় এরকম হইতেই পারে, ধরেন আপনার একটা শেপ এখানে আছে আর কিছু শেপ আপনার এখানে আছে, তখন এগুলোকে কি করতে হবে? আগে অ্যালাইন করতে হবে, একসাথে সেন্টারে নিয়ে আসতে হবে। অ্যালাইন করতে গিয়ে সবগুলোকে ধরে যখন আপনি বলবেন অ্যালাইন, বলবেন স্যার আমার সব লাইন চলে যায়, একটা লাইন থাকে কেন? কারণ আপনি সবগুলা লাইনকে কি করে ফেলছেন? অ্যালাইন করে ফেলছেন। তার আগে এগুলাকে সিলেক্ট করে আমাকে আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে, এগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। তারপর যদি সবগুলাকে সিলেক্ট করে আমি বলি অ্যালাইন, এখন দেখেন তো চলে গেছে, লাইনগুলো আছে। আচ্ছা, এবার আমরা সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যেহেতু শেপ আমরা জোড়া লাগাইতে চাচ্ছি, তাহলে কি টুল নিতে হবে? দিলাম শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল নিয়ে যেদিক দিয়ে জোড়া লাগবে, কালারটা দিব আগে ব্ল্যাক কালার। আগে শেপ বিল্ডার টুল নিতে হবে, তারপর ব্ল্যাক কালার দিতে হবে। নাইলে আগেই যদি আপনি সিলেক্ট করে ব্ল্যাক কালার দেন তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? সো আগে শেপ বিল্ডার সিলেক্ট করবেন, তারপরে ব্ল্যাক কালার নেবেন, দেন আবার যেদিক দিয়ে কালারগুলো বসবে। দেখেন আমি কি একবারেই সব নিয়ে ফেলেছি? একবারে নেই, আগে আমি স্ট্রাকচারটা বানালাম, এরপর যেদিক দিয়ে বাকি আছে ওদিক দিয়ে এঁকে ফেলবো। হইল? এই পাশে বাকি আছে, হইল। লোগো বানানো কমপ্লিট। এরপর সিলেকশন টুল নিব, বাইরে ক্লিক করতে হবে আগে। বাইরে ক্লিক না করে আপনারা যেটা করবেন, এই সিলেকশন টুল নিয়ে এটারে ধরে বের করতে দেবেন, বলবেন স্যার আমার লাইন সহ চলে আসে। তাহলে আগে বাইরে ক্লিক করবেন, ক্লিক করে তারপর ভিতরে এটাকে সিলেক্ট করবেন, তারপর এটারে ধরে জেলখানা থেকে বাইর করবেন। এবার এখানে এক্সট্রা জিনিস চলে আসছে, এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে ওই এক্সট্রা জিনিসগুলোকে কেটে দেন। হয়ে গেছে? বুঝতে পারছি? ওকে, একটা গেল। ধরেন যে এটা ডিলেট, এটা এখানে রাখি। এরপরে কোনটা দেখাবো বলেন? এটা দেখাই? এটা একটু জটিল আছে, তাহলে চলেন আগে আমরা কি করব? অবজার্ভ করব। তাহলে এই সবগুলাকে আমি একটু এখানে নিয়ে আসি। কপি করে নিচ্ছি, বাট আপনারা নিতে পারবেন না, কারণ আমার কাছে মেইন ফাইল আছে, বাট আপনাদেরকে আমি জেপিজি ছবি দিছি। হ্যাঁ, একটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে তারপর এই ডকুমেন্টে এসে তারপর আপনারা বানাইতে পারেন, এটা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে এটা বানানোর জন্য একটু অবজার্ভ করেন, দেখেন আগে কি বানাইতে হবে। আগে আমার গ্রিডগুলো বানাইতে হবে। তাহলে গ্রিডগুলো বানানোর জন্য আগে আমার লম্বালম্বি যেগুলো আছে সেই লাইনগুলো নিতে হবে। তাহলে আমরা যদি এখানে একটু গুনি, লম্বালম্বিভাবে কয়টা আছে দেখেন তো? 9টা আছে। তাহলে লাইন টুল নিলাম, একটা লাইন আঁকলাম, কালার দিব স্ট্রোক কালার 0.75, অল্টার ধরে একটা 3 4 5 6 7 8 9। আমার হরাইজন্টালিও আছে না পাশাপাশি? তাহলে ওই শেপগুলোকে আমি আগে গ্রুপ করতে পারি কিনা? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট। যেটা পেস্ট হলো ওটাকে শিফট ধরে ঘুরাই দিলাম। এরপরে এখান থেকে কিছু শেপ বাঁকা আছে, তাহলে ওই শেপটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট ধরে আমি ঘুরাই দিতে পারি। এটাকেই আমি আবার অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট গত ক্লাসে শিখছিলাম, রিফ্লেক্ট থেকে যদি বলে দেই কপি, হয়ে গেছে। সবগুলোকে সিলেক্ট করে আবার একটু আমরা অ্যালাইন করে দিব। অ্যালাইন করার পরে আমার ভিতরে কি আছে? সার্কেল আছে না কিছু? এবং দেখেন প্রত্যেকটা সার্কেল কিন্তু লাইনের সাথে লাগানো, খেয়াল করছেন? প্রত্যেকটা সার্কেল লাইনের সাথে লাগানো। আচ্ছা, এই সার্কেলগুলো আমরা এইভাবে সার্কেল নিতে পারতাম কিনা? যে একটা সার্কেল নিলাম, এখানে বসাইলাম, তারপর এক পাশ থেকে বড় করে তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিচে নিচে বসাই দিতাম, বাট ওইটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার। বাট আমরা যেহেতু আজকে পোলার গ্রিড টুল শিখছি, ইজিলি আমরা এটা দিয়ে বসাই দিতে পারি। এখানে আসি, আর একটু বড় হবে আই থিঙ্ক। শিফট ধরে উপরে বসাবো,
থিঙ্ক পারফেক্টলি বসছে, একটু বাকি আছে। এবার এখান থেকে ভিতরের যে লাইনগুলো আছে ওইগুলোকে আমরা আনগ্রুপ করব, ওই লাইনগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমার স্ট্রাকচারটা বানানো হইল, মানে প্রথম ধাপ শেষ। এটাকে দ্বিতীয় ধাপে নিয়ে আসি। এবার কোনটা কোনটা জোড়া লাগবে একটু দেখি। সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আগে শেপ বিল্ডার টুল নিব, তারপরে ফিল কালার নিব। এরপর কোত্থেকে আসছে, মাঝখানের দাগ তারপরের দাগ থেকে আসছে, মাঝখানের দাগ তারপরের দাগ এইখান থেকে আসছে, এই পর্যন্ত মাঝখান পর্যন্ত আসছে, এভাবে আসছে, থিঙ্ক এই পর্যন্ত আসছে, রাইট? ওকে, সবগুলো হয়েছে প্রপারলি। যেদিক দিয়ে বাঁকা আছে ওই দিক দিয়ে জোড়া লাগাই দিব। থিঙ্ক এই দুইটাও জোড়া লেগে যাবে। কোনো ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখলে দেখবেন যে শেপটা যখন শেষ করেছেন বানানো তখন পারফেক্টলি হয় নাই। এটা পুরাটা আসবে। আর কোথাও বাকি আছে? থিঙ্ক আর কোথাও বাকি নেই। সিলেকশন টুল নিব, বাইরে ক্লিক করব, শেপ ধরবো, সেটা ধরে বাইরে বের করে নিয়ে আসবো। কিছু এক্সট্রা জিনিস চলে আসবে, আনগ্রুপ করব, যেগুলো লাগবে না ডিলেট, যেগুলো লাগবে না ডিলেট। বুঝতে পারছি? দুইটা গেল। উপর থেকে দুইটা দেখালাম, আর কোনটা দেখাবো বলেন? ঝাপসা কোনটা? হ্যাঁ, এটা 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 তো ইজি। নাম্বার বলেন, বাম পাশ থেকে কত নাম্বার? 2। এটা এটা ইজি না? আচ্ছা চলেন দেখাই। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা, 8টা আছে। তাহলে একটা কাজ করি, স্ক্রিনশট নেই, এখানে রাখি। এগুলো লাগবে না। দেখেন আপনাদের কিন্তু গ্রিডগুলো বসাইতে হবে না, হ্যাঁ? বানানোর সময় গ্রিড বসাবেন, বানানোর পরে তারপর জাস্ট এভাবে পাশাপাশি বসিয়ে ওইটাই জেপিজি সেভ করে ফেলবেন। তাহলে হচ্ছে 9টা লাইন আছে, সরি 8টা। স্যার ওইটাই বললাম যে ওইটার একটা চিন্তার ক্লাস আছে, ওটার চিন্তার ক্লাস করলে তখন বুঝবো। দুই 3 4 5 6 7 8 সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করব। Ctrl+C Ctrl+F, শিফট ধরে বাঁকা করলাম। অবজেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। প্রথম ধাপ শেষ, সিলেক্ট করেন, দ্বিতীয় স্টেজে নিয়ে আসেন। সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিব, কালার নিব, কালারটা একটু গ্রে কালার আছে। এরপরে দেখি, প্রথম অংশ বাদ যাবে, এইভাবে আসবে। তারপরে ধরেন ভুলে এরকম হয়ে গেছে, তখন কি করবেন? Ctrl+Z, ঠিক আছে। এভাবে আসলো, তারপরে একটু নিচের দিকে আসবে, তারপরে উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে, নিচের দিকে যাবে। হয় নাই তো? একদম শেষ পর্যন্ত আসলো, তারপরে শেষ পর্যন্ত লাস্টের দুইটা বাদ আছে, তাই না?
এই পর্যন্ত আসছে নাকি? না স্যার। আচ্ছা, এই পর্যন্ত আসছে। তারপরে আর দুইটা গেছে। আরো দুইটা গেছে, একটা দুইটা, তারপরে উপরে গেছে স্যার, আর দুইটা। উপরে গেছে আরো দুইটা, এরকম ইলা না স্যার, একটা একটা করে। এই মাঝেরটা কে কই? দুইটা আসলো, এই উপরে যাবে, এই সাইডে স্যার। গেল এই উপরে, স্যার নিচে নামবো স্যার। নিচে নামবে, স্যার আবার যাইবো স্যার। আবার যাইব, এরকম। তো ওই সাইডে। ওইকে সবগুলা মিলাই যাবে। সবগুলা মিলাই দেই, সরি, এটা এটা কোন পাশে? উপরে কোন না মিলাই। কোন সাথে? কোথায় ঝামেলা হচ্ছে, কোথায় ঝামেলা হচ্ছে? এই যে জায়গায় ইনি এগুলো কম মিলবো। তখন না। কন্ট্রোল জেড দেখে আসি, আবার বানাই। হ্যাঁ, এখান থেকে আসলাম, তারপরে হচ্ছে 1 2 2 3, 1 2 3 এই পর্যন্ত আসছে, ওইখান থেকেই এই পর্যন্ত আসছে, তারপরে এখান থেকে নিচে নামছে, নিচে নেমে বেশি নেমে গেছে, তাই না? আসলো আসলো, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত যাবে। এখন ঠিক আছে, ওকে, এখান থেকে এটা দিয়ে দিলাম। আচ্ছা, সেম এই পাশেও এভাবে আসবে। কপি পেস্ট না, কপি পেস্ট করলে হবে না তো। না হইলো। হয়ে গেছে, এটা তিনটা, এটা উপর পর্যন্ত আসবে আই থিঙ্ক। এই সাইলেন্ট, হয়ে গেছে। এবার সিলেকশন টুল কোনটা? কোন না। ও মাঝের কোন না। মাঝের কর্নার, এটা সিলেকশন টুল, বাইরে ক্লিক করব, এটারও ধরবো, আনগ্রুপ করে নিব আগে, এইটা ধরে বাইরে বের করে আনলাম। গ্রিড লাগবে না, গ্রিডটাকে বাদ দিয়ে দেন, সবগুলোকে ধরে গ্রুপ করে বসায় দেন। বুঝতে পারছেন? স্পেস বেশি হয়ে গেছে, স্মার্টটা সুন্দর। স্পেস কমায় দেন। তারপরে আসি, এইভাবে প্রথমে যেটা করবেন, আগে গ্রিড বানাইতে হবে, তারপর শেপ বানাইতে হবে, তারপর এটা শেপ থেকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। এটাই হলো প্রসেস। বুঝতে পারছেন? গ্রিড লোগো পারবো, তাহলে প্র্যাকটিস করতে হবে। প্রথম দিনেই পারবেন না, প্র্যাকটিস না করলে সম্ভব না, প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার জন্য আপনাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, বহুত সময় আছে, 3 দিন সময় আছে আরো। ঠিক আছে, ওকে। বলছিলাম না আপনাদের উপরে গ্রাফিক্সে গেলে প্রেশার দিব আপনাদের, তখন তো বলছিলেন যে ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, দিয়েন দিয়েন, এখন আবার কান্দাকাটি করেন কেন? হ্যাঁ, এবার আসি বাংলাদেশের ম্যাপ। বাংলাদেশের ম্যাপ কেমনে বানাবো? এখন বাংলাদেশের ম্যাপ বানানোর জন্য আমাদের কাছে পেন টুল আছে। পেন টুল দিয়ে যদি, হ্যাঁ, এখন এই যে পেন টুল দিয়ে যদি বানাইতে যায়, তাহলে প্রিয়মের তো সমস্যা হতো, বিয়া করে না এখনো, ওর যৌবন যদি এখানেই শেষ হয়ে যায়, এই জন্যই তো চিল্লাপাল্লা শুরু করছে, ঠিক কিনা? তাহলে এই জন্য আরো নতুন কিছু টুল আমরা শিখাবো, যে পেন টুল দিয়ে না হইলে আরো সহজে কেমনে করা যায়, ঠিক না প্রিয়ম? আচ্ছা, চলেন দেখি, সাইডে রাখি, আগে ফাইলটা নিয়ে আসেন। প্লেস করলাম, এমবেড করব, ছবিটাকে লক করব। আচ্ছা, ইলাস্ট্রেটরে কেমনে লিখতে হয় এটা কি দেখাইছি এখনো? তাহলে স্যার ম্যাপে কেমনে লেখা লিখবো এই প্রশ্ন করলে খবর আছে,
স্যার তাহলে কি ম্যাপে লেখা লিখবো না? লেখার দরকার নাই, বুঝতে পারছেন? শুধু শেপটা বানাবেন, লিখতে পারলে লিখবেন, না লিখতে পারলে কান্দাকাটি করবেন না, কারণ লেখালেখি কেমনে করতে এখনো দেখাইছে? এখনো দেখেনি। প্রিয়ম কান্দাকাটি করবা? এবার আসি এটা বানানোর জন্য। দেখেন পেন টুল দিয়ে যখন আমরা কোনো শেপ বানাই তখন আমাদের কাছে হ্যান্ডেল থাকে, কিছু কন্ট্রোল থাকে, অ্যাঙ্গর পয়েন্ট, এবং ওই হ্যান্ডেল ধরে ধরে আমাদেরকে কাজ করতে হয়। আমরা যদি এমন একটা টুল পাইতাম যেটা ফ্রি হ্যান্ড আমরা ড্রয়িং করতে পারতাম, তাহলে এই ম্যাপটা আমাদের জন্য আরও সুবিধা হতো। সো ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য আমরা যেগুলো ইউজ করি, এখান থেকে কিছু টুলস আছে। শেপার টুলটা আমাদের খুব একটা কাজে লাগে না, তারপর যেহেতু টুল আসলো দেখায়। শেপার টুলটা কি? শেপার টুল হলো আপনি যদি ডিম আঁকেন, হয়ে যাবে ডিম, গোল হয়ে যাবে, ত্রিভুজ হইল, চতুর্ভুজ হইল। কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি আমরা কখনো শেপ নেই না, কারণ আমরা ইজিলি এখান থেকে কি করতে পারি, এই শেপগুলোকে নিতে পারি। সো এটা অ্যাকচুয়ালি টুলটা আমাদের খুব একটা কাজে লাগে না। আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ কি? পেন্সিল টুল দিয়ে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, আমি ইচ্ছা মতো নিজের মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে শেপটাকে নিতে পারবো, এবং এখানে আমি যে কোনো ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই পেন্সিল টুলকে ব্যবহার করে আমরা এই যে ম্যাপটা আছে এই ম্যাপটা বানাবো। কীভাবে বানাবো? পেন্সিল টুল নেন, পেন্সিল টুল নিয়ে জুম করেন, যে কোনো এক জায়গা থেকে যাত্রা শুরু করেন। চলেন আজকে বাংলাদেশ ট্যুর দিয়ে আসি। এখন দেখেন এই পর্যন্ত আসার পরে ধরেন আপনার হাত ব্যথা হয়ে গেছে, মাউস ছেড়ে দিয়েছেন। এবার আপনি চাইলে এক্স্যাক্টলি যেই পয়েন্ট থেকে ছেড়ে দিয়েছেন এক্স্যাক্টলি ওই পয়েন্ট থেকেও শুরু করতে পারেন, আবার আপনি নতুন করেও শুরু করতে পারেন। সো আমি দুইভাবেই দেখাই। হ্যাঁ, আমি এখান থেকে শুরু না করে নতুন করে আমি শুরু করলাম। আসলাম এক্স্যাক্টলি ওই পয়েন্ট থেকে কিভাবে শুরু করব? যে পয়েন্টে শেষ হয়েছে ওই পয়েন্টে মাউসটা রাখবো। দেখেন মাউসের নিচে কি চিহ্ন আসছে? মাইনাস। এবার আসার পরে ওইখান থেকে আপনি ক্লিক করেন, তাহলে এক্স্যাক্টলি ওই পয়েন্ট থেকে আবার শুরু হবে। সাইলেন্ট। এই যে ক্লাসে কথা বলতেছেন, পরে বাসায় যে ভিডিও দেখবেন না, পরে কান্নাকাটি করলে প্রবলেম সলভ করে দিব না। দেখাইতেছি। সাইলেন্ট। ওকে, যেখান থেকে শুরু করছিলাম ওইখানে এনে শেষ করে দিই। এবার আমি যেটা করব, ছবিটাকে লক করে রাখছিলাম, ছবিটাকে আনলক করি, ছবিটাকে আনলক করে ছবিটা সরাই। স্যার আমার তো এই যে শেপ বানাইছে, আমার তো শেপ যায়গি। শেপ শেপের মতোই আছে, শেপটা দেখা যাচ্ছে না কেন? কারণ এখানে কোনো কালার। তাহলে এখানে একটা আমরা কালার অ্যাপ্লাই করব, ব্ল্যাক কালার। অ্যাপ্লাই করার পরে এইখানে আমাদের এখানে শেপ কিন্তু দুই ধরনের আছে। এখান থেকে শেপটা কি জোড়া লাগছে পারফেক্টলি? এখানে কি শেপটা পারফেক্টলি জোড়া লাগছে? জোড়া লাগেনি। এখন জোড়া না লাগলে অ্যাকচুয়ালি কি সমস্যা হয়? জোড়া না লাগলে যেটা হয়, আমরা তো পুরা মানে আউটলাইনটা বানাইলাম, এখন প্রত্যেকটা বিভাগ আমাদের আলাদা আলাদা করতে হবে না? এবং এখানে একটা জিনিস বলে দেই, জেলা আলাদা করবেন না, বিভাগ আলাদা করবেন। বিভাগ, সরি উল্টা বলছি, জেলা আলাদা করবেন, বিভাগ আলাদা করবেন না। কারণ বিভাগ হইলো কয়টা? 8টা, আর জেলা হইলো 64টা। সো আপনারা অনেকে যেটা করবেন সেটা হইলো এই যে এটা একটা বিভাগ, এটা একটা বিভাগ, এটা একটা, এরকম বিভাগ আলাদা আলাদা করে ফেলবেন। সো আমার বিভাগ লাগবে না, আমার লাগবে জেলা। প্রত্যেকটা শেপ আপনি ইন্ডিভিজুয়ালি কাটতে হবে। এবং শেপগুলো কাটবো কিভাবে? শেপ কাটাকাটি করার জন্য আমাদের এখানে একটা টুল আছে, সেটার নাম হলো নাইফ টুল। নাইফ নিলাম। নাইফ নেওয়ার পরে যখন আমি সিলেক্ট করে কাটতে যাব, দেখেন কাটছে? কাটে নাই, কারণ নাইফ টুল ব্যবহার করার কিছু নিয়ম আছে। প্রথমত ও তো বলতেন স্যার এটা তো সিলেক্ট করা নাই, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নাইফ টুল দিয়ে কাটলাম, তাও কাটছে? তাও কাটে নাই। না, এখানে ফিল স্ট্রোকের বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে ওপেন পাথ ক্লোজ পাথের। যদি কোনো একটা শেপ ওপেন পাথ হয় সেটা কাটবে না। কীরকম?
ধরেন এটা একটা লাইন, এই লাইনটা কি ওপেন পাথ না ক্লোজ পাথ? ওপেন পাথ। তাহলে এখানে আমি যদি এসে লাইনটাকে সিলেক্ট করেও লাইনের উপর দিয়ে কাটি, লাইনটা কি কাটতেছে? কাটতেছে না। কিন্তু এইটা ওপেন পাথ না ক্লোজ পাথ? এবার যদি আমি এটাকে সিলেক্ট নাও করি, নাইফ টুল নিলাম, এবার যদি কাটি, দেখেন কেটে গেছে। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন তো স্যার বুঝলাম যে তাইলে এটা কি না, ক্লোজ পাথ না। তাহলে ক্লোজ পাথ বানাবো কিভাবে? ক্লোজ পাথ করার জন্য আমার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে জোড়া লাগাইতে হবে না? তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে জোড়া লাগাবো কিভাবে? যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে কোন টুল নিয়ে আসতে হবে? ডাইরেক্ট সিলেকশন টুল। তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব, ওই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। এখানে একটা টুল আছে জয়েন টুল, ক্লিক করে জয়েন করব। যদি এভাবে জয়েন না হয় তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে কি লেখা আছে? জয়েন হয়ে যাবে। সিমিলার ভাবে এখন এই শেপটা আসলেই ওপেন পাথ না ক্লোজ পাথ, এটা টেস্ট করব কিভাবে? স্ট্রোক অ্যাপ্লাই করে। তাহলে স্ট্রোক তো অ্যাপ্লাই করাই আছে, স্ট্রোক প্যানেলে আমরা আসি, স্ট্রোক প্যানেলে এসে ক্লিক করা যাচ্ছে, তার মানে এটা এখনো কি অবস্থায় আছে? ওপেন পাথ অবস্থায় আছে। এখন এক্স্যাক্টলি কোন জায়গাতে ফাঁকা এটা বোঝা যাচ্ছে না। ওই যে বলছিলাম যে আমার পাথের কোথায় ফাঁকা আছে এটা অনেক সময় বোঝা যাবে না। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে কোথায় ফাঁকা আছে, দেখা যাচ্ছে না। এখন কি করব? সবগুলাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে বলে দিব জয়েন। তাহলে যেসব জায়গায় ফাঁকা আছে আমার কি হয়ে যাবে? জয়েন হয়ে যাবে। এবার যদি আমি সিলেক্ট করে স্ট্রোকে আসি, এই দুইটাতে ক্লিক করা যাচ্ছে, তার মানে এখন এটা কি পাথ হয়ে গেছে? এবার ছবিটাকে রাখি, ছবিটাকে লক করে দিলাম, শেপটাকে সিলেক্ট করব, নাইফ টুল নিব, নাইফ টুল নিয়ে যেদিক দিয়ে কাটা দরকার ওই দিক দিয়ে কেটে দিই। এবং এখানে দেখেন কালার করা আছে না? প্রত্যেকটা জেলার আলাদা আলাদা কালার। আপনাদের কালার না করলেও হবে, আপনারা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে যেভাবে পারেন কালার করে দিলে হবে। জাস্ট আমার 64টা জেলা আলাদা লাগবে। এখন কালার করে দেন, কালার না করে দেন, কোনো সমস্যা নেই। এবং কাটবেন কোত্থেকে কাটবেন? আপনারা দেখেন কাটতে যাবেন মাঝখান থেকে, মাঝখান থেকে কাটলে কিন্তু হবে না, কাটতে হবে সাইড থেকে, সাইড থেকে কেটে কেটে আসতে হবে। ঠিক আছে? এই যে দেখেন সাইড থেকে, কেউ যদি মাঝখান থেকে কাটতে যান কাটবে না কিন্তু। সো সাইড থেকে কেটে কেটে আসতে হবে, এইভাবে এভাবে আসলাম। উত্তরবঙ্গের কেউ আছেন? রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, আর কোথায় আসা যায়? এদিক দিয়ে তো কেটেছি, এদিক দিয়ে কাটতে পারি আমরা। ওকে, মোটামুটি আমি কাটলাম। এদিক দিয়েও কিছু কেটে দেখাই। ওকে, সিলেকশন টুল নিব, ছবিটাকে আনলক করব, ছবিটাকে বাইরে সরাই দিব। দেখেন রেডি হয়ে গেছে। তাহলে মাঝখান দিয়ে কাটলো, মাঝখান দিয়েও। যদি আপনারা কালার করতে চান সিলেক্ট করবেন, সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে চাইলে কালার দিতে পারেন। কালার যদি দিতে না চান কোনো সমস্যা নাই, এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলেও হবে, জাস্ট পুরাটা কেটে দিতে হবে। বুঝতে পারছেন? পারা যাবে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তারপরে আরও কিছু জিনিস আছে ওগুলো দেখাচ্ছি। আনলক লক কিভাবে করব? সিলেক্ট করব অবজেক্ট, অবজেক্ট থেকে লক সিলেকশন, ওই যে শর্টকাট দেওয়া আছে, আর আনলকের শর্টকাট এখানে দেওয়া আছে। জি, আর কি প্রবলেম? আর প্রবলেম আছে? আচ্ছা, এবার আরো কিছু জিনিস দেখাই। দেখেন পেন্সিল টুল দেখলাম, জয়েন্ট টুল দেখলাম, পেন্সিল টুল নিচে একটা আছে স্মুথ টুল। স্মুথ টুলটা কি? ধরেন আমি পেন্সিল দিয়ে কোনো একটা শেপ নিলাম, কিন্তু এটা পারফেক্টলি স্মুথ হয় না এদিক দিয়ে,
আমি এটাকে আরেকটু স্মুথ করতে চাই, তাহলে আমরা এখান থেকে নিব স্মুথ টুল নিয়ে এই পাথের উপরে ক্লিক করতে হবে। পাথের উপরে ক্লিক করলে স্মুথ। অনেক বলে স্যার আমার তো স্মুথ হয় না, স্মুথ হয় না কেন? পাথের উপরে ক্লিক করতেছে না, সে পাথের উপরে ক্লিক করতে হবে। ওকে, এরপরে আসি পাথ ইরেজার টুল। তাহলে ইরেজারের কাজ কি? মোছা। তাহলে পাথ ইরেজার কাকে মুছবে? পাথকে মুছবে। স্যার আমার পাথ তো মোছে না, পাথের উপরে ক্লিক করতে হবে। এখন মুছছে? আচ্ছা, এরপরে আসি গত ক্লাসে আমরা এটা দেখছিলাম কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলটা দেখে নেই। দেখেন আমরা এখান থেকে হচ্ছে গত ক্লাসে কি বানাইছিলাম একটু দেখি তো। ধরেন যে এটাতেই আসি, এখানে আসলাম, এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে আমি জাস্ট ডিরেক্টলি ক্লিক করব এইভাবে। এটা কি শেপ মিলছে? মেলে নেই। কার্ভেচার টুল নেন, এটাতে ধরে বসা দেন। সুন্দর না? কার্ভ মানে কি? কার্ভ মানে হচ্ছে বাঁকা। তাহলে আমি যদি কার্ভেচার টুল নিয়ে কোনো শেপ বানাই, দেখেন এটা কিন্তু সোজাসুজি আসবে না, এটার বৈশিষ্ট্য হচ্ছে সে কার্ভ হয়ে আসবে, বাঁকা হয়ে আসবে। এবং কোনো একটা যদি শেপ থাকে, এক্সিস্টিং শেপ, ওই শেপের পার্টিকুলার এরিয়াকে সে চাইলে কার্ভ করে দিতে পারবে। বুঝতে পারছি? ওই যে বাংলা লিঙ্কের লোগো হয়ে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে স্মুথ টুল গেল, পাথ ইরেজার টুল গেল, জয়েন্ট টুল গেল। এখানে কিছু জিনিস বাকি আছে। ইরেজার টুল। ইরেজার টুলের কাজ কি? এই যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, বাংলাদেশের দিক দিয়ে নদী থাকবে না, তাহলে নদীর জন্য তো গ্যাপ লাগবে। তাহলে আমি যদি এই দিক দিয়ে গ্যাপ বানায় দিই, নদী হয়ে গেছে। এখন ধরেন যে এই যে এখানে যাবে হইলো, এই যে এটা সিলেট না, সুরমা নদী যাবে। তাহলে সুরমা নদী কি এত চিকন? আরো মোটা। তাহলে জায়গাটারে বড় করতে হবে। বড় করবো কেমনে? ইরেজারের সাইজটা বড় করব। ইরেজারের সাইজ বড় করতে হয় কিভাবে? ইরেজার টুলের উপরে ডাবল ক্লিক করব, এখানে লেখা আছে সাইজ, সাইজের জায়গায় ধরেন বলে দিলাম 15 করে দিব। ওকে, গোল্লাটা বড় হয়ে গেছে। ধরেন আর একটু বড় করি, 15 জায়গায় ধরেন বলে দিলাম যে 20। এবার যদি আঁকি, দেখেন হইল এভাবে নদী একে 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 যেতে পারবেন। এক ক্লিকেও নিতে পারবেন, অর্ধেক করেও নিতে পারবেন, অর্ধেক করেও নিতে পারবেন, অর্ধেক করেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? বলেন আর কি প্রবলেম আছে? এটা গেল প্রবলেম, বাড়িতে গেলে বোঝা যাবে। সিজার টুল কি? সিজার মানে কি? সিজার কাঁচি। সিজার দিয়ে কি করে? কাটে। তাহলে এখান থেকে আমরা যদি ইলিপস নিই একটা, কথার কথা ধরেন এটাকে আমি একটু স্ট্রোকটা মোটা করি। মোটা করার পরে সিজার টুল নিয়ে আমি কাটলাম। এখন তো দেখে বোঝা যাচ্ছে কাটছে। আচ্ছা একটা কথা বলেন, যদি এটা আমি না কাটতাম, সার্কেল, এটা কি ক্লোজ পাথ না ওপেন পাথ? ক্লোজ পাথ। যদি এটাকে কেটে ফেলি তাইলে তাহলে এখন শেপটা ওপেন পাথ আছে না ক্লোজ পাথ আছে, টেস্ট করব কেমনে? সিলেক্ট করতে হবে না আগে? সিলেক্ট করে স্ট্রোক কালার অ্যাপ্লাই করে স্ট্রোকে আসবো, তারপরে ক্লিক করা যাচ্ছে না, তাহলে এটা আসলে কি হয়ে গেছে? শেপটা কেটে গেছে। এবার কেমনে কাটলো? এখান থেকে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি বাইরে বের করি, দেখেন চলে আসছে। আপনারা যেটা করবেন, আপনারা সব ঠিকঠাকই আছে, সার্কেলও নিবেন, আপনারা নাইফ টুল দিয়ে কাটবেনও, কিন্তু কালার নিবেন ফিল কালার। ফিল কালার নিয়ে কাটার পরে বলবেন স্যার আমার তো আপনার মতো আয় না, আমার তো আপনার মতো আয় না। আয় না কেন? কারণ আপনি কি কালার নিছেন? নিতে হবে কি কালার? এখন আইসে গেল। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আপনি সিজার টুল দিয়ে যদি কোনো কিছু কাটেন, ইমিডিয়েটলি বোঝা যাবে না, যখন আপনি পাথটাকে একটু সরাবেন, মুভ করবেন, তখন বোঝা যাবে। যে অনেক সময় এরকম হয় না যে দুর্ঘটনাবশত ব্লেড দিয়ে অনেক সময় হাত কেটে যায়, বা ফল কাটতে যে হাত একটু কেটে যায়, সাথে সাথে বোঝা যায় না, আস্তে আস্তে যখন জায়গাটা একটু ফাঁকা হইতে থাকে, একটু যখন জ্বলতে থাকে, তখন বোঝা যায়। তো ব্যাপারটা এরকমই, কাটার সাথে সাথেই বোঝা যাবে না, একটু যখন ফাঁকা হবে বা একটু যখন ফাঁকা করবেন আপনি, তখন বোঝা যাবে। বুঝতে পারছি? ওকে, তো অ্যাকচুয়ালি আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে আজকে
খুব বেশি যে কঠিন ব্যাপারটা এরকম না। এই গ্রিড লোগো বানাইতে ম্যাক্সিমাম আপনাদের লাগবে হয়তো 3 ঘন্টার মতো বা 4 ঘন্টার মতো, ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টার মতো লাগবে। যদি আপনারা তো ডেডিকেশন, আপনারা কেমনে কাজ করেন জানেন, আমি বলি। আপনারা কাজ করেন হইলো এই যে এটা ওপেন করবেন, এরপরে হইলো এখানে ক্লাস ভিডিও চলবে, এখানে চলবে হইলো ইউটিউব, এখানে চলবে হইলো মেসেঞ্জার, এরপরে একটু গান চলবে, ওই দিক দিয়ে মেসেঞ্জারে চ্যাটিং চলবে, এরপরে ভিডিও দেখবো কিছুক্ষণ, তারপরে কাজ করব, এইভাবে কাজ করেন। এন্ড দেন 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরে মনে করেন যে আমি অনেক কাজ করছি, কিছুই করেন নাই আপনি। কাজটাকে প্রোডাক্টিভ ওয়েতে করতে হবে। যত নোটিফিকেশন আছে সব অফ করে দেন, 3 ঘন্টায় কাজ করেন বা ডেডিকেটেডলি কাজ করেন। বুঝতে পারছেন? আচ্ছা, ক্লাস ভিডিওতে গত ক্লাসে কোনো প্রবলেম হয়েছিল? অন্য ব্যাচের প্রবলেম হয়েছিল বলছিল, আপনাদের কোনো প্রবলেম হয় নাই? ওই যে ভিএলসি বলে দিছিলাম, যে ভিএলসি দিয়ে ওপেন করছেন সবাই, ভিএলসি দিয়ে প্লে করলে প্রবলেম হবে না, এটা ওদেরকেও বলে দিতে হবে তাহলে। জি, ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে হবে ল্যাপটপে, ঠিক আছে। আর স্যার মোবাইলে ক্লাস ভিডিও চলে না, মোবাইলের সলিউশন আমার কাছে নাই, বুঝছেন? যাদের চলে আলহামদুলিল্লাহ, যাদের চলে না এই সলিউশন আমার কাছে নাই, কারণ আমি পিসিতে ভিডিও করি, পিসি রিলেটেড কোনো সমস্যা হলে আমারে বলতে পারবেন। ঠিক আছে, বলেন আর কি প্রবলেম আছে? যাদের গত ক্লাসের হোমওয়ার্কগুলো বাকি আছে ওইগুলো কমপ্লিট করে ফেলবেন ইউজিং পেন টুল। আজকে তো আরো নতুন জিনিস শিখলাম না, কার্ভেচার টুল, তারপর হচ্ছে পেন্সিল টুল, পাথ ইরেজার টুল, ওইগুলো ইউজ করে আরো অ্যাডভান্স ওয়েতে ওইগুলো কমপ্লিট করে ফেলবেন গত ক্লাসে যেগুলো বাকি আছে। হ্যাঁ, জেপিজি পোস্ট করবেন। আর লোগোর জেপিজি পোস্ট করবেন কেমনে দেখাই। এই যে ধরেন এটা বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট এস। আচ্ছা, এটা তো দেখাইনি আপনাদেরকে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে দিতে হবে কি জেপিজি সিলেক্ট করবেন। জেপিজি সিলেক্ট করার পরে 39 কই গেল, এখানে এসে ইউজ আর্টবোর্ড দিতে হবে। ইউজ আর্টবোর্ড না দিলে কিন্তু ওই যে প্রিয়মের মতো লম্বা হয়ে যাবে, ঠিক আছে। ইউজ আর্টবোর্ড দিতে হবে, দিয়ে বললাম যে গ্রিড লোগো, বাংলাদেশের ম্যাপ গেল। আর গ্রিড লোগোগুলো কিভাবে দিবেন? আগেরগুলা হ্যাঁ, আগের 2 দিনের মতোই একইভাবে। জাস্ট গ্রিড লোগোর ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো আছে, প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপ, এটা দিতে হবে না, এটা আপনারা জাস্ট বানাবেন। বানানোর পরে যেটা হবে ওই জিনিসটাই পাশাপাশি বসে সুন্দর করে অ্যালাইন করে দিবেন। বুঝতে পারছেন? আর কার কি প্রবলেম আছে বলেন? আচ্ছা, এটা অনেকের প্রবলেম হইতে পারে। মানে এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, সবগুলো শেপকে সিলেক্ট করব, অ্যালাইন অপশনে আসব। এখানে 3টা অপশন, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট। অ্যালাইন টু সিলেকশন যদি আমি দেই তাহলে সবগুলা শেপ একসাথে একটার ভিতরে অ্যালাইন হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। সিলেক্ট করার পরেও অ্যালাইন আর্টবোর্ডে চলে যায়? এটা থাকে না, কারণ হচ্ছে সবগুলো শেপই সিলেক্ট করা ছিল, সব শেপ সিলেক্ট করা ছিল, যেরকম আলাদা আলাদা আছে সবগুলো শেপকে সিলেক্ট করছেন, তারপরে অ্যালাইন টু সিলেকশন দিছেন, তারপরেও চলে যাচ্ছে। আপনার ইলাস্ট্রেটর ভার্সন কত? ইলাস্ট্রেটর ভার্সন যদি 2022 হয়, 2022-এ প্রবলেম করে, সো 2020 ইউজ করতে পারেন। 22 অনেক সময় গ্লিচ কাজ করে, সো 22 ইউজ না করে 20 ইউজ করবেন। 20-এ অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, 22 দিচ্ছে, বাট আমরা রিসেন্টলি দেখতেছি যে 22 দিলে এরকম কিছু প্রবলেম থাকতেছে। মানে আমরা জানি 2 + 2 4 হয়, এটা আমরা অ্যাপ্লাই করেও দেখছি এবং এটা আমরা জানি, বাট এখানে কোনো কারণবশত হচ্ছে না। তাহলে কি আমরা ভুল করতেছি? না, তার মানে সফটওয়্যারগত কোনো ইস্যু আছে এখানে। বুঝতে পারছেন? এটা প্রবলেম আছে। এটা একটু ট্রাই করে দেখেন আপনার ভার্সনটা কত। যদি দেখেন যে ভার্সন ঠিক আছে তাহলে একটু রেকর্ড করে দিন, স্ক্রিন রেকর্ড করে দেখে বলতে হবে কি প্রবলেম। এবং গত ক্লাসে যাদেরকে বলছিলাম স্ক্রিন রেকর্ড করে দিতে, আপনারা দেন নাই, আপনাদের প্রবলেম কিন্তু আমি সলভ করতে পারি নাই। বুঝতে পারছেন? তো যাদের প্রবলেম ছিল বা থাকবে স্ক্রিন রেকর্ড করে দিবে। যেমন একজন দিছিল, আশরাফ দিছিল, আশরাফের প্রবলেম সলভ করে দিয়েছি। যারা দিবেন তাদেরটা সলভ হবে, যারা দিবেন না তাদেরটা আমি কেমনে সলভ করবো যদি আমি প্রবলেমই না দেখতে পারি। ঠিক আছে, এবার বলেন আর কার কি সমস্যা আছে? এটা যায় না কেন? আচ্ছা,
এই যে লোগোগুলো বানাইলেন তাই না, লোগোগুলো বানানোর পরে সাইলেন্ট, একটা হয়তো এরকম থাকবে, একটা এরকম থাকবে, এরকম থাকবে না, সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে বলবো হচ্ছে অ্যালাইন, চলে আসছে। আর যদি এভাবে দেন তাহলে তো একটার উপরে সব চলে আসবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু দিবেন না, হরিজন্টালি দিতে হবে আর কি। আর গ্যাপগুলো যদি সমান করে, যেমন দেখেন এখন কি গ্যাপগুলো সমান আছে, গ্যাপ সমান আছে, যদি গ্যাপ সমান করতে চান সবগুলোকে সিলেক্ট করেন, এখানে একটা অপশন আছে ডিস্ট্রিবিউট স্পেসিং, ডিস্ট্রিবিউট স্পেসিং যদি করতে হয় আমাদের একটাকে আবার ক্লিক করতে হবে, মানে সবগুলো তো সিলেক্ট করাই আছে, ওই একটাকে যে কোনো একটাকে আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবো, এটা আরেকটু বেশি ব্লু কালার হবে। এবার এখান থেকে আমি কত পয়েন্ট বাড়াইতে চাই, ধরলাম আমি যে 10 পয়েন্ট বাড়াইতে চাই, এবং এটা কি উপরে নিচে বাড়বে না পাশাপাশি বাড়বে, তাহলে আমি বলে দিব হরাইজন্টাল, দেখেন বেড়ে গেছে। এখন এই মাঝখান দিয়ে ফাঁকা হইলো কেন, কারণ এখান দিয়ে আমার কিছু ওই যে লাইন বানিয়েছিলাম, যে লাইনের কিছু আউটলাইন রয়ে গেছিলো, তাহলে এই আউটলাইনগুলোকে সিলেক্ট করব, কেটে দিব, সবগুলোকে আবার সিলেক্ট করব। এবার যদি আমি একটাকে সিলেক্ট করে বলে দিই অ্যালাইন, দেখেন পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে, দূরত্বগুলো সমান, বুঝতে পেরেছেন? আর কি আর কি প্রবলেম আছে? নাই, বাসায় যান, বাসায় যে অনেক প্রবলেম বের হবে, প্রবলেম নোট করে নিয়ে আসবেন, আর যদি দেখেন যে না নোট করে হচ্ছে না, স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, গ্রুপে দিলেও সলভ হয়ে যায়। ম্যাপ, আচ্ছা এটা ম্যাপ তো মেবি আমি এখানে আছে, ম্যাপটা একটু সরাই দিই, ঠিক আছে। কেউ ডাকছেন এখানে?